আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এসএসসি 26 ব্যাচ এর সকল স্টুডেন্ট, সকল শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আপনাদের সর্বলাস্ট ক্লাস কিন্তু আমি আজকে নিয়ে আসছি। আজকের ক্লাসের মাধ্যমে আমাদের আসলে যে এমসিকিউ সিরিজটা সেটা কিন্তু শেষ হয়ে যাবে। সেই অধ্যায়টি আজকে আমরা যে অধ্যায়টি দুইটা অধ্যায় আসলে একটু গুছিয়ে দেওয়ার ট্রাই করব। এমসিকিউ একটা হচ্ছে আমাদের ভৌত রাশি ও পরিমাপ, আরেকটি হচ্ছে স্থির তড়িৎ। এই দুইটা অধ্যায় আসলে আমি আজকে এমসিকিউ ওই দুইটা অধ্যায় থেকে যে এমসিকিউ গুলা বিগত বছরগুলোতে আসছে অথবা আসতে পারে এরকম কিছু গুরুত্বপূর্ণ টপ ধরেন যে 25 এবং হচ্ছে টপ 10 এমসিকিউ আমরা সলভ করি। এখানে টপ 10 আর এখানে হচ্ছে আমাদের টপ 25 এ হচ্ছে মোট 35 এমসিকিউ আজকে আমরা সলভ করব এবং দেখব যে আসলে কোন ধরনের প্রশ্নগুলো আর কি বিগত বছরগুলোতে আসছিল। তো তাহলে আমরা ইনশাআল্লাহ সলভ করতে পারবো। তো এরপরই হচ্ছে আমাদের কি সিকিউ ক্লাসগুলো কিন্তু আমাদের শুরু হবে, কারণ এমসিকিউ যখন শেষ হয়ে যাচ্ছে অলরেডি কেমিস্ট্রির যে সমস্ত অধ্যায়গুলো আছে সবগুলো অধ্যায়ের উপর কিন্তু আমি এমসিকিউ ক্লাস নিয়েছি, আপনারা দেখছেন। এরপর হচ্ছে জেনারেল ম্যাথের উপরেও কিন্তু নেওয়া হয়েছে, হায়ার ম্যাথের উপরেও কিন্তু নেওয়া শেষ হয়েছে। তো মোটামুটি এভারেজ যে আমাদের গুরুত্বপূর্ণ যে বিষয়গুলোর উপর কিন্তু আমাদের ক্লাস অলরেডি শেষ। তো আমাদের যে স্থির তড়িৎ নামক অধ্যায়টা, যেটা আমাদের আসলে কত নম্বর অধ্যায়, এটা হচ্ছে আমাদের 10 নম্বর অধ্যায়, 10 নম্বর অধ্যায়। এটা এই 10 নম্বর অধ্যায় আসলে, হ্যাঁ, আমরা 10 নম্বর অধ্যায়ের এমসিকিউ গুলো আগে দেখব। স্থির বিদ্যুৎ, স্থির তড়িৎ, বিদ্যুৎ যে কথা, তড়িৎ সেম কথাই। এমসিকিউ গুলো আমি আগে একটু বের করি। এই তো বের হয়ে গেছে। এই তো এখন শুরু করে দিব। আচ্ছা, এখানে আমাদের যে জিনিসটা আসলে ম্যাথমেটিক্যাল কিছু ট্রাম আমি আপনাদেরকে একটু দেখাই, কারণ ম্যাথমেটিক্যাল ট্রাম ব্যতীত আমাদের কিছু মুখস্থ টাইপ যেগুলো আছে ওইগুলো তো আসলে প্রয়োজন নেই। তো মনে রাখবেন, এই যে বিদ্যুৎ, বিদ্যুৎ কি করবে, স্থির বিদ্যুৎ। আগে এটা আলোচনা করি আর পরে ভৌত রাশি। ভৌত রাশি আসলে আলোচনা করার প্রয়োজন নেই, আমি দু একটা এমসিকিউ দেখাই দিলেই আপনারা পারবেন। একটু গুছিয়ে দেওয়া লাগবে শুধু, যা, তার কিছুই না। এখানে দু একটা ম্যাথমেটিক্যাল টার্ম দেখাবো, তাহলেই চলবে। ভৌত রাশিতে বলতেছে যে দুইটা চার্জ যদি আমাদের Q1 এবং Q2 হয়, এটা খুব ভালো করে বুঝবেন আপনারা, যে দুইটা চার্জ হচ্ছে আমাদের Q1 এবং Q2, এবং এই দুইটা মধ্যবর্তী আর দূরত্বে আছে। এখন এই দুইটা চার্জ যদি একই চিহ্ন বিশিষ্ট হয়, দুইটাই পজিটিভ, এটার মানে পজিটিভ, এটার মানে পজিটিভ, তাহলে এই দুইটা পরস্পরকে বিকর্ষণ করবে, মানে দুই দিকে চলে যাওয়ার ট্রাই করবে। এটা এই দিকে যাওয়ার ট্রাই করবে আর এটা এই দিকে যাওয়ার ট্রাই করবে। কারণ হচ্ছে একই চার্জ যেহেতু, মানে চার্জ যেহেতু একই চিহ্ন বিশিষ্ট, তার মানে হচ্ছে এরা পরস্পরকে বিকর্ষণ করবে। আর যদি আমি এখানে একটা প্লাস না দিয়ে যদি মাইনাস চিহ্ন দেই, তাহলে কিন্তু দুইটা বিপরীত চিহ্ন বিশিষ্ট হইল। যখন দুইটা চার্জ বিপরীত চিহ্ন বিশিষ্ট হবে, তখন হচ্ছে কি করবে, ওরা পরস্পরকে আকর্ষণ করবে, মানে এদিকে যাওয়ার চেষ্টা করবে, এদিকে, মানে দুইজন একদম কাছাকাছি হওয়ার চেষ্টা করবে। আর বিকর্ষণ হচ্ছে দুই দিকে সরে যাওয়ার চেষ্টা। তো আকর্ষণ কখন করবে, যখন দুইটা চার্জ আমাদের থাকবে, এই দুইটা চার্জ যখন আমাদের বিপরীত চিহ্ন বিশিষ্ট হবে,
তখন হচ্ছে এরা কি করবে, পরস্পরকে আকর্ষণ করবে। আর যখন একই চিহ্ন বিশিষ্ট, আমি দুইটাই মাইনাস দিলাম, এর আগে দুইটাই প্লাস দিছিলাম, দুইটাই মাইনাস দিলাম, তারপরেও কি দুইটা একই চিহ্ন বিশিষ্ট, কিন্তু এই কারণে এগুলা হচ্ছে কি করবে, বিকর্ষণ করবে। তো কত বলে আকর্ষণ করতেছে বা কত বলে বিকর্ষণ করতেছে, এইটা আসলে আমরা এফ ধরতে পারি। তো বিজ্ঞানী কুলম্ব নামের এক বিজ্ঞানী দুইটা সূত্র দিছে আমাদের, বলছে চার্জ দ্বয়ের গুণ ফলের সমানুপাতিক হবে। মানে তারা যে বলে আকর্ষণ করতেছে এই বলটা হবে আমাদের যে দুইটা চার্জ আছে এই দুইটা চার্জের গুণফল। এই দুইটা চার্জ গুণ করলেই কি পাওয়া যাবে, মানে গুণফলের সমানুপাতিক। এই গুণফল যদি বাড়ে, মানে এই দুইটার গুণফল সাপোজ 5, কারণ একটা ধরলাম 1 আর একটা ধরলাম হচ্ছে আচ্ছা 5, একটা 1 এবং একটা 5, দুইটা একটা মাইনাস আর একটা প্লাস, এগুলা তো ব্যাপার না। এখন পরস্পরকে আকর্ষণ করবে যেহেতু বিপরীত চিহ্ন বিশিষ্ট। 5 অকে কত হচ্ছে, 5 অকে 5 হচ্ছে, কিন্তু তার মানে এখানে 5 হইলো। আবার আমি যদি তাহলে এই 5, এই গুণফল 5 এর কারণে এখানে একটা বল কিন্তু অবশ্যই একটা কাজ করবে। আবার যদি আমি এটা 1 না দিয়ে যদি এখন আমি 2 দিই, এটা হচ্ছে 2 আর Q2 হচ্ছে আমাদের 3, এরকম দিলাম। এখন কিন্তু এই দুটার গুণফল আমাদের কি হবে, এই দুটার গুণফল এখন আমাদের 6 হবে। তাহলে আগের তুলনায় কিন্তু আমাদের বাড়ছে। তাহলে এই যে গুণফল, এই গুণফলটা যেহেতু বাড়লো, তার মানে কি এই যে এরা যে পরস্পরকে যে বলে আকর্ষণ করতেছে, এই আকর্ষণ বলটার মানও কি হবে, বেশি হবে। কারণ বলছে যে চার্জ দুইটা, তারা যে বলে আকর্ষণ করবে, আকর্ষণ বলটা হচ্ছে চার্জ দ্বয়ের গুণফলের সমানুপাতিক। চার্জ দ্বয়ের গুণফলের সমানুপাতিক, তার মানে গুণফল বাড়লে বল বাড়বে, গুণফল কমলে বল কমবে, এই হচ্ছে কথা। আরেকটা বলছে হচ্ছে এই যে বলটা যা আছে, যে বলে আকর্ষণ করতেছে, এটা হবে তারা যে দূরত্বে আছে এই দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক অর্থাৎ আমাদের যদি দূরত্ব যত কমবে, দূরত্ব যত কম থাকবে, তত হচ্ছে এদের মধ্যে বল তত বেশি হবে। তার তত বেশি বলে কি করতে পারবে, আকর্ষণ করতে পারবে। এটা বোঝাই যায়। যদি বেশি দূরত্বে থাকে, যেমন দুটা চুম্বক যদি আমরা একদম কাছাকাছি রাখি, তাহলে কিন্তু এখানে আকর্ষণ বলটা আমাদের বেশি হবে। আর যদি একটু দূরে নেই, সেক্ষেত্রে কিন্তু অতটুকু কাজ করতে পারবে না। তো বোঝাই যায় যে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, যত দূরে রাখা যাবো তত হচ্ছে বলটা কি হবে, কম হবে। আর দূরত্ব যত কম হবে বল তত বেশি হবে, এই হচ্ছে বিপরীত। তো এই দুটাকে সমন্বয় করে, যে এইটা এবং এইটা, এই দুটাকে সমন্বয় করে লেখা যায় F সমানুপাতিক Q1 Q2 ডিভাইডেড বাই R স্কয়ার। আচ্ছা, এখন এই যে আমাদের চার্জ, আচ্ছা একটু পরে আরো একটু আলোচনা করতেছি। এখন এই যে আমাদের সমানুপাতিক, যে সমানুপাতিক এটা যদি আমি উঠে দিই, এই সমানুপাতিকের কারণে একটা সমান আসবে এবং একটা ধ্রুবক আসবে। সেই ধ্রুবককে আমরা লিখছি হচ্ছে কি, সেই ধ্রুবককে আমরা লিখছি হচ্ছে 1/4 পাই এপসাইলন নট। এটাকে আমরা লিখি হচ্ছে, মানে এই সমানুপাতিকের কারণে একটা সমান চিহ্ন এবং সমানুপাতিক যেহেতু উঠিয়ে দিচ্ছি, এ কারণে আমাদের কি আসবে, এখানে সমানুপাতিক একটা ধ্রুবক আসবে। সেই ধ্রুবকটা হচ্ছে 1/4 পাই এপসাইলন নট ইনটু Q1 Q2 ডিভাইডেড বাই R স্কয়ার। তাহলে এটা হচ্ছে আমাদের কি, আকর্ষণ ধ্রুবক। এটাকে বলা হয় শূন্য মাধ্যমে কুলম্বের ধ্রুবক। এটাকে বলা হয় শূন্য মাধ্যমে কুলম্বের, মানে বৈজ্ঞানিক কুলম্ব এই ধ্রুবকটা তখন দিচ্ছে। চার্জ নিয়ে ওই গবেষণা করার সময় সে হচ্ছে এই একক, মানে এই ধ্রুবকটা সে দিচ্ছে। এখন আমার যে এখানে পরস্পরকে যে দুটা চার্জ আকর্ষণ করতেছে বা বিকর্ষণ করতেছে, এটা কোন বলে আকর্ষণ করতেছে, এফ বলে। এই যে এফ, এই এফ হচ্ছে আমাদের বল। বলকে আমরা কি লিখি তাহলে, এফ লিখি। একক, একক হচ্ছে আমাদের কি, নিউটন।
আর হচ্ছে মাত্রা, মাত্রা হয় কি আমাদের মাত্রা, আচ্ছা দেখেন মাত্রা আমাদের কি হবে, এফ সমান আমরা জানি হচ্ছে এম এ, এগুলো থেকেও কিন্তু আপনারা বের করতে পারেন, এফ সমান কিন্তু এম এ লেখা যায়, এফ সমান হচ্ছে, আচ্ছা এম এর একক হচ্ছে কিলোগ্রাম, আর এম এস ইনভার্স 2, তাহলে কেজির জন্য আসে হচ্ছে এম, আর এম এর জন্য আসে এম মিটার, তাহলে লেন্থ এল থেকে আসছে, এস হচ্ছে 3 ইনভার্স 2, মানে হচ্ছে এম এল টি ইনভার্স 2, এম এল টি ইনভার্স 2, তাহলে এটা হচ্ছে বল, বলকে প্রকাশ করা হয় এফ দ্বারা, একক হচ্ছে নিউটন, মাত্রা হচ্ছে এম এল টি ইনভার্স 2। এরপর আচ্ছা বল সম্পর্কিত আমরা এই জিনিসগুলো দেখতে পারলাম, আমরা এতটুকু রিমুভ করতে পারি, এই মাঝখানের এতটুকু আমি রিমুভ করে দিই, এটাও রিমুভ করি। এখানে আমাদের যে এই ধ্রুবকটা, এই ধ্রুবক, এই ধ্রুবকটার মান কত, 1/4 পাই এপসাইলন নট, এটাকে আমরা যেহেতু বলতেছি শূন্য মাধ্যমে কুলম্বের ধ্রুবক, এই ধ্রুবকটার মান কত, যেমন আমরা পাই একটা ধ্রুবক জানি, পাই ধ্রুবকটার মান হচ্ছে 3.1416, এটা একটা ধ্রুবক, এটার মান আমরা জানি। এরপর হচ্ছে আমাদের আরো একটা ধ্রুবক আছে যেমন জি, জির মান হচ্ছে 9.8, এটাকে বলা হয় অভিকর্ষ ত্বরণ। এরকম যে আমাদের ধ্রুবক গুলা, ধ্রুবকের কিন্তু আমাদের একক থাকতে পারে, একক থাকবে, আবার যেমন এই ধ্রুবক, এই ধ্রুবকের কিন্তু একক নাই আবার, তাহলে এই ধ্রুবকের যেমন একক আছে, একক, আবার হচ্ছে আবার একটা মান আছে, তো এখানে যে 1/4 পাই এপসিলন নট একটা ধ্রুবক, এই ধ্রুবকটারও কিন্তু একটা মান আছে এবং হচ্ছে একটা এককও আছে, তো মানটা কি, মান হবে হচ্ছে আমাদের কি, মান হচ্ছে 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9, 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9, এবং এটার একক আছে একটা, একক হচ্ছে আমাদের কত, নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার, নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার, এটা হচ্ছে আমাদের এই 1/4 পাই এপসিলন নট, মানে শূন্য মাধ্যমে কুলম্বের ধ্রুবক, এটার মান হচ্ছে 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9, এত নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার। আচ্ছা এখন এটা তো আমরা বুঝতে পারলাম, আর এখন যে কিউ ওয়ান, কিউ হচ্ছে আমাদের কি চার্জ, কিউ ওয়ান একটা চার্জ, কিউ টু কি একটা চার্জ, এই দুইটা চার্জ, এই দুইটা চার্জ, চার্জের একক কি হবে, একক হচ্ছে আমাদের কুলম্ব, একক হচ্ছে কি কুলম্ব। আমরা এমসিকিউ তো প্র্যাকটিস করব কিছু, আগে যে বেসিক কথাগুলো যে বলতেছি, এই বেসিক কথাগুলো কিন্তু আমি প্র্যাকটিস করাবো, এগুলাই আমি প্র্যাকটিস করাবো, কারণ সেগুলো বোঝার জিনিস না, অযথা শুধু মুখস্থ করলেই চলবে, সেগুলা কিন্তু আমি দেখাবো না, আমি এই বিষয়গুলোই দেখাবো, কেন, কারণ এগুলাই আপনারা একটু সমস্যা পড়তে পারেন, বাট ওই যে বিষয়গুলো যেগুলা আপনি একটু মুখস্থ করলেই পারবেন, সেক্ষেত্রে বই যে রিডিং গুলো আছে ওই রিডিং গুলো থেকেও কিন্তু আমাদের কিছু মুখস্থ টাইপ প্রশ্ন আসে, তো ওইগুলা আসলে দু একটা দেখাবো নি, বাট ওইগুলা কিন্তু আসলে আমরা নিজেরাই পারবো, ওইগুলা থোড়াই মানে আমার বোঝাইতে হবে না। কুলম্ব, একক হচ্ছে কুলম্ব। আবার হচ্ছে আর, আর হচ্ছে কি আমাদের একটা দূরত্ব নির্দেশ করে, আর আমাদের একটা দূরত্ব নির্দেশ করে, এটার একক হচ্ছে আমাদের কি মিটার। এখন আমাদের যে 1/4 পাই এপসিলন নট, এটা যে আমাদের একক, এই একক মানে এটা যে ধ্রুবক, এই ধ্রুবকটার একক কি, এই ধ্রুবকটার একক যদিও আমরা মুখস্থ রাখতেছি এটা, বাট এটা তো আমাদের অনেক সময় হতে পারে যেটা আমাদের মনে নাই, এটা এটা কিন্তু হতে পারে, কারণ এই এককটা তুলনামূলকভাবে একটু বড়, এটা যদি আপনাদের মনে না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা আসলে এটা মুখস্থ করারই প্রয়োজন নাই, কারণ আপনি বের করতে পারবেন, কিভাবে বের করতে পারবেন, আপনাদেরকে আমি একটু বের করা শিখাই, তাহলে এই বিষয়টা আছে, এটাও এগুলো দিই সব মুছে দিই, তাহলে আমাদের যে এই 1/4 পাই এপসিলন নট, এটার একক হচ্ছে নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার, এটা আপনি কিভাবে বের করতে পারেন, আপনি সূত্র জানেন হচ্ছে F ইকুয়াল 1/4 পাই এপসিলন নট ইনটু
Q1 Q2 ডিভাইডেড বাই R স্কয়ার। এখন আমাদের যে এই Q1, আচ্ছা আমরা আসলে কোনটার মান বের করব? এইটা। তাহলে এইটা যদি আমরা এই পাশে রাখি, R স্কয়ার এই পাশে এসে গুণন হবে, অর্থাৎ FR স্কয়ার, আর এটা এই পাশে গুণন আকারে ছিল, এই পাশে এসে ভাগ হবে। Q1 ডিভাইডেড বাই Q2, এটা হচ্ছে আমাদের 1/4 পাই এপসিলন নট, এটার মান 1/4 পাই এপসিলন নট মানে কিন্তু আমাদের এটা হয়, কারণ আর এই পাশে ভাগ আকারে আছে R স্কয়ার, এই পাশে এসে গুণন হইছে। Q1 Q2 এই পাশে গুণন আকারে আছে, এই পাশে এসে ভাগ হইছে। তো আমি কি কাজটা করব, এখানে হচ্ছে এটা নিউটন লেখা হয়, একক হচ্ছে নিউটন, আর এটা হচ্ছে কি, এটা হচ্ছে মিটার, মিটারকে বর্গ করতে হবে, মিটার স্কয়ার। আর ভাগের চিহ্ন, ভাগের কারণে একটা পার আসবে, ভাগের কারণে পার আসবে, এটা কুলম্ব, এটাও কুলম্ব, কুলম্ব আর কুলম্ব গুণ করলে হয় কুলম্ব স্কয়ার। তো নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার, এই হচ্ছে আমার একক নির্ণয়ের পদ্ধতি। তো এইভাবে আমি একটা মানে একক যদি আমাদের নাম মনে থাকে, সেক্ষেত্রে আমরা এভাবে আমরা প্র্যাকটিস করে বের করতে পারবো। দেখেন, আমি যে আপনাদেরকে বেসিক গুলা বুঝাইছি, এটা হচ্ছে আমাদের কুলম্বের সেই সূত্র। এটা হচ্ছে আমার কার সূত্র? এই সূত্রটা কে দিছে? এই সূত্রটা দিছে হচ্ছে বিজ্ঞানী কুলম্ব। বিজ্ঞানী কুলম্ব আপনাদের এই যে সূত্রটা দিছে, এই সূত্রটা কিন্তু আমাদের এই অধ্যায়ের জন্য খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আপনি এমসিকিউ ক্লাস আজকে করতেছেন, আজকে আপনার যে গুরুত্বপূর্ণ আপনি পাচ্ছেন যে এই সূত্রটা থেকে আপনার অনেক এমসিকিউ আসছে বিগত বছরে, বিগত বছরে আপনার অনেক এমসিকিউ এই সূত্রটা থেকে আসছে। তো এই সূত্রটা যদি আপনি পারেন, তাহলে শুধু এমসিকিউ না, সৃজনশীল সলভ করার ক্ষেত্রেও আপনার অনেক কাজে দিবে। সৃজনশীল সলভ করার ক্ষেত্রেও আপনাকে অনেক কাজে দিবে। সো এটা আপনি অবশ্যই মনে রাখবেন। আচ্ছা, তাহলে একক নির্ণয় তো আমি শিখাইলাম। এবার দেখেন আপনাদেরকে একটু ম্যাথ করাই। ম্যাথ করানোর মধ্যে যেমন এখানে একটা প্রশ্ন একটা বলছে যে শূন্য স্থানে কুলম্বের ধ্রুবক এর মান কত? শূন্য স্থানে কুলম্বের ধ্রুবকের এককের মান কত? তাহলে কুলম্বের যে ধ্রুবক, এটার মান কত? এটা হচ্ছে 9 × 10⁹ নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার। জাস্ট এটা যে অপশনে আছে সেটাই আমাদের কারেক্ট হবে। 9 × 10⁹ বিভিন্ন অপশনে থাকতে পারে, কিন্তু এককটাও কিন্তু আমাদের একটু খেয়াল করতে হবে। এখানে এককটাই আসলে তারা খেয়াল করতে বলছে, কারণ তারা প্রত্যেকটা জায়গার মধ্যে তারা 9 × 10⁹ দিছে, কিন্তু এই যে এককটা নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার, এটা কিন্তু একটার মধ্যেই আছে। তো এটা আমাদের একটু খেয়াল করতে হবে। এরপরে আরো একটা প্রশ্ন আপনাদেরকে দেখাই। দুটি চার্জের মধ্যবর্তী দূরত্ব অর্ধেক করা হলো। দুইটা চার্জের মধ্যবর্তী দূরত্ব আগে ছিল r1, পরে r প্রাইম হইছে কি, এই r কে অর্ধেক করা হইছে। r কে যদি অর্ধেক করি তাহলে আমাদের কি হবে? আচ্ছা, r এর সাথে আমার মধ্যবর্তী বলের যে মানে বল যে সম্পর্কটা, এটা হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক। এটা যদি আমি অর্ধেক করি তাহলে কিন্তু 1/2 কে আমাদের স্কয়ার করতে হবে, কারণ অর্ধেক মানে কি হাফ, হাফ কে স্কয়ার মানে 1/1/4। 1 এর নিচে একটা ভগ্নাংশ, 1 এর নিচে একটা ভগ্নাংশ থাকলে এটা উল্টা যাবে, মানে 4 যাবে উপরে, নিচে আসবে 1, তার মানে 4 আসে। তাহলে আমি যখন অর্ধেক করলাম তখন কিন্তু এখানে অফিস কল আমার সময় পাস না, অফিস কল। তো দেখেন, আমি যখন আর এর মানটা অর্ধেক করলাম তখন কিন্তু শেষে আমাদের 4 আসছে, তার মানে কি আমার এই মধ্যবর্তী দূরত্ব যদি আমরা অর্ধেক করি তাহলে এটা আমাদের 4 গুণ হবে। এটা আমাদের কত গুণ হবে? 4 গুণ। বুঝতে পারছেন? তো এটা আমাদের কিন্তু এরকম প্রশ্ন আসতে পারে যে এটা যদি আমি অর্ধেক করি তাহলে এটার যে ইটা মানে এই বলটা কত গুণ হবে। এটা অর্ধেক করা হয়েছে মানে এটা 4 গুণ হবে। আবার যদি বলা হয় এটা দ্বিগুণ করলাম, দ্বিগুণ মানে কি 2r, অর্থাৎ 2 হবে। দ্বিগুণ মানে কি 2, 2 করলে কত হয়? 1/4, মানে 1/4, 1/4 হবে। অর্থাৎ এটা দ্বিগুণ করলে মধ্যবর্তী দূরত্ব যদি আমরা দ্বিগুণ করি, অর্থাৎ দ্বিগুণ দূরত্ব যদি আমরা সরায় নেই, তাহলে এই বলটা কত হবে? এই আগের তুলনায় 4 ভাগের 1 ভাগ হয়ে যাবে।
তো এরকম কিন্তু প্রশ্ন আমাদের এই কুলম্বের সূত্র থেকে আসছে যে মধ্যবর্তী দূরত্ব আমরা অর্ধেক করব বা দ্বিগুণ করব বা 3 গুণ করব বা 1/4 করব। আবার হচ্ছে চার্জ দ্বয়ের চার্জ দুইটা আমরা এইভাবে পরিবর্তন করব, সেক্ষেত্রে বলের মান কি রকম পরিবর্তন হবে, এই বিষয়গুলোই কিন্তু আমাদের ইম্পর্টেন্ট, এগুলা আসে। আচ্ছা, দুটি আহিত বস্তু, দুইটা বস্তু আহিত মানে আসতেছে, আমার দিকে কি করতেছে, আসতেছে, এমন দুটো আহিত বস্তু কাছে এনে কোনো অনাহিত বস্তুকে আহিত করার পদ্ধতি। আমার কাছে দুইটা বস্তু আসলো, এই দুইটা বস্তু, একটা বস্তু আমার দিকে আসতেছে না, আমি কি করলাম, এই দুইটা বস্তুর মাধ্যমে অপর আর একটা বস্তুকে আমি আমার কাছে আনলাম। অবশ্যই তাহলে আমার কাছে সাপোজ পজিটিভ চার্জ যুক্ত কোনো একটা বস্তু আছে, তাহলে আমি এই বস্তুটার মাধ্যমে আমি একটা নেগেটিভ চার্জ যুক্ত একটা বস্তুকে কিন্তু আমার কাছে আনতে পারবো, কারণ ওই বস্তুটার দিকে যখন আমি ওটা ধরবো তখন কিন্তু ওটা আপনা আপনি আমার কাছে কি করবে, আশা করবে। তো এই যে বিষয়টা, ঘটনাটা, যে দুইটা আহিত বস্তু আমার কাছে আসতেছে, এই দুইটা বস্তু অন্য একটা অনাহিত বস্তু, অন্য একটা কি অনাহিত মানে আসতেছে না, ওই জায়গায় স্থির অবস্থায় আসছে বা অন্যদিকে যাচ্ছে, এরকম একটা বস্তু যদি আমি, এই যে দুইটা বস্তু আহিত বস্তু, এই আহিত বস্তুর মাধ্যমে অন্য দুইটা অনাহিত বস্তু যদি আমি আনতে পারি বা একটা বস্তু যদি আমি আনতে পারি, তাহলে এই যে ঘটনাটা, এই পদ্ধতিটা, যে পদ্ধতিতে আমি কি করব, অন্য একটা বস্তুকে আমার কাছে আনবো, এই ঘটনাটাকে কি বলা হয়, এই ঘটনাকে বলা হয় তড়িৎ আবেশ। তড়িৎ আবেশ, তড়িৎ আবেশ জিনিসটা বুঝতে পারছেন। দুটি আহিত বস্তুর মধ্যবর্তী দূরত্ব এবং প্রতিটি আধানের মান দ্বিগুণ করলে মধ্যবর্তী ক্রিয়াশীল বলের কি রূপ হবে। দুটা আহিত বস্তু, যদি আমাদের Q1 এবং Q2 চার্জ যুক্ত যদি হয়, মধ্যবর্তী দূরত্ব যদি r হয়, এটার বর্গ, তো বলছে যে মধ্যবর্তী দূরত্ব অর্ধেক এবং আধানের পরিমাণ দ্বিগুণ। আধানের পরিমাণ দ্বিগুণ মানে এটার মানও দ্বিগুণ করব, এটার মানও দ্বিগুণ করব। আচ্ছা, যদি এটা অর্ধেক করি, দেখেন আপনাদেরকে কিন্তু এর আগে দেখাইছি, এটা যদি মধ্যবর্তী দূরত্ব যদি আমরা অর্ধেক করি তাহলে এটা 4 গুণ হয়। অর্ধেক করলে কত গুণ হয়, 4 গুণ। মধ্যবর্তী দুটি বস্তু দূরত্ব এবং দ্বিগুণ। আচ্ছা, এখানে বলছে যে হচ্ছে আমাদের সবগুলো দ্বিগুণ করা হবে। দ্বিগুণ কিভাবে, Q1 Q2 এগুলাও দ্বিগুণ, এটাও দ্বিগুণ। দ্বিগুণ করলে নিচে একটা 4 আসবে, অর্থাৎ নিচেরটাকে যদি আমরা দ্বিগুণ করি তাহলে আসবে 1/4, 1/4 আসছে। আর যখন এটাকে দ্বিগুণ করব, 2 দ্বিগুণে কত হবে, 4 হবে, মানে এটা হবে 4 গুণ। এই 4 আর এই 4 কাটা যাবে, মানে আগে যা ছিল 1, 1 মানে কি, আগে যা ছিল ওইটাই থাকবে, অর্থাৎ অপরিবর্তিত থাকবে, অর্থাৎ মধ্যবর্তী বলের মান কোনো চেঞ্জ হবে না। মানে সবকিছুই, এই চার্জকেও দ্বিগুণ করলাম, এই চার্জকেও দ্বিগুণ করলাম, আর এর মান মধ্যবর্তী দূরত্বটাও আমি দ্বিগুণ করলাম, সেক্ষেত্রে আমার কি হবে না, তাদের যে মধ্যবর্তী আকর্ষণ বলটা, এই আকর্ষণ বলের কোনো পরিবর্তন হবে না। তাহলে বুঝতে পারতেছেন যে এই সূত্রটা থেকে কিন্তু আমাদের অনেক প্রশ্ন আসে। তড়িৎ আধান এর একক কোনটি। আধান, আধান মানে হচ্ছে চার্জ, চার্জের একক কি, কুলম্ব। তড়িৎ তীব্রতা ই, তড়িৎ তীব্রতাকে কি বলা হয়, ই বলা হয়। এরপর হচ্ছে আধান না, বলকে, তড়িৎ বল এফ, আধান হচ্ছে কিউ। এই তিনটা জিনিসকে তিনটা জিনিস দ্বারা প্রকাশ করা হয়। তো এই তিনটার মধ্যে একটা সম্পর্ক আছে, এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে তড়িৎ তীব্রতা বা প্রাবল্য, তড়িৎ তীব্রতা বা প্রাবল্য বলা হয়। আর এফ হচ্ছে বল, কিউ হচ্ছে চার্জ। তাহলে এই তিনটার মধ্যে একটা সূত্র সম্পর্ক আছে। সম্পর্কটা হচ্ছে আমি যদি এফ পাইতে চাই, কিউ এবং ই আমার কি করতে হবে, গুণন করতে হবে। কিউ এবং ই, এই দুইটা জিনিস যদি আমরা গুণন করি, গুণ করলে আমাদের এফ পাবো। এখান থেকে আমরা ইর আর একটা ফর্মুলা কিন্তু আমরা নিয়ে আসতে পারবো, প্রাবল্য নির্ণয় করার ফর্মুলা। Q1 Q2 আধান, আচ্ছা
আমরা যে 1/4πε0 বলতেছি, এটা কিন্তু আমাদের আসলে জি দ্বারা প্রকাশ করা হয়। এটাকে আমাদের কি দ্বারা প্রকাশ করা হয়? জি দ্বারা। তো জি বলতে কিন্তু আমাদের ওই এককটা বা ওই ধ্রুবকটা 9 × 10⁹ কে বোঝানো হয়। এবং আধান সম্পর্কিত ঘর্ষণ দ্বারা আহিত ইলেকট্রোস্কোপ, বৈদ্যুতিক আবেশ, এই বিষয়গুলো এখানে কিছু প্রশ্ন আপনারা দেখবেন। আচ্ছা, এখানে কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন আছে, এগুলো আমরা একটু দেখার ট্রাই করি। হ্যাঁ, তারপরে তড়িৎ ক্ষেত্র সম্পর্কে আমরা একটু দেখব। হ্যাঁ, ধাপে ধাপে আমরা কিছু গুরুত্বপূর্ণ টপিকগুলো আমরা দেখার ট্রাই করব। দুটি বিপরীত আধানের আহিত বস্তু পরস্পরকে কি করবে? দুটো বিপরীত আধান, মানে একটা হচ্ছে প্লাস আর একটা হচ্ছে মাইনাস, একটা প্লাস আর একটা মাইনাস, তাহলে পরস্পরকে কি করবে? অবশ্যই বলছি, যদি বিপরীত চিহ্ন বিশিষ্ট হয়, বিপরীত আধান বিশিষ্ট দুইটা চার্জ, সেক্ষেত্রে এরা পরস্পরকে আকর্ষণ করবে। আর যদি একই চিহ্ন বিশিষ্ট হয় তাহলে বিকর্ষণ করবে। তো এটাই আপনাকে প্রশ্ন বলছিল যে দুটি বিপরীত আধানে আহিত বস্তু পরস্পরকে কি করবে? আকর্ষণ। কোন আধান পরস্পরকে বিকর্ষণ করবে? কোন আধান পরস্পরকে বিকর্ষিত করবে? মানে একই জাতীয় যদি হয়, সমজাতীয়, অপশনে লেখা আছে সমজাতীয়, মানে একই জাতীয়, অর্থাৎ দুইটাই প্লাস অথবা দুইটাই মাইনাস, এরকম যদি হয় তাহলে কি করবে? বিকর্ষণ করবে। এরকম জ্ঞানমূলক কিছু প্রশ্ন আপনাদের আসে, তো বেসিক গুলা কিন্তু এই বিষয়গুলো হচ্ছে বেসিক। দুটি আধানের মধ্যবর্তী আকর্ষণ বলের মান কোনটির উপর নির্ভর করে? তাহলে দুইটি আধানের মধ্যবর্তী যে আকর্ষণ বলটা এফ, এই এফ কার কার উপর নির্ভরশীল? এফ হচ্ছে চার্জের উপর নির্ভরশীল, চার্জের উপর, আর হচ্ছে মধ্যবর্তী দূরত্বের উপর, মধ্যবর্তী দূরত্বের উপর। দুইটা জিনিসের উপর আমার নির্ভর করবে, Q1 অথবা Q2 এগুলোর উপর নির্ভর করবে, আর একটা হচ্ছে আর এর উপর নির্ভর করবে। কারণ আর যদি আমরা আর এর সাথে বর্গমূলের ব্যস্তানুপাতিক, বর্গের ব্যস্তানুপাতিক, আর এফ এর সাথে হচ্ছে এটা Q1 Q2 গুণফলের সমানুপাতিক, মানে এগুলা বাড়লে এটা বাড়বে, এটা কমলে এটা কমবে, আর এগুলা কমলে এটা বাড়বে, এটা বাড়লে এটা কমবে। তো এই বিষয়গুলো তো এটার সাথে সম্পর্ক, মানে এটার উপর নির্ভর করবে, এটার উপর নির্ভর করবে। কিন্তু এখানে যে আমাদের একটা ধ্রুবক ছিল জি, যেটাকে আমরা 1/4πε0 বলি, এটা যদি আমরা 3 গুণ করি বা 4 গুণ করি বা এরকম কোনো কথা কিন্তু আসলে এরকম হয় না। তো ওইগুলোর কারণে আসলে কি হবে না, ওই মধ্যবর্তী চার্জ কোনো পরিবর্তন হবে না, মানে মধ্যবর্তী যে বলেরটা, এই বলের মান কোনো পরিবর্তন হবে না। তো এখানে এই প্রশ্নটা বলছিল যে দুটি আধানের মধ্যবর্তী আকর্ষণ বলের মান কোনটির উপর নির্ভর করে? এখানে দেওয়া আছে কি আধান দ্বয়ের প্রকৃতি, আধান দুইটা কেমন, মানে আধান দুইটা কেমন এটার উপর নির্ভর করে। কারণ আধান দুইটা যদি পজিটিভ হয় তাহলে এই মানে কি করবে? আকর্ষণ করবে। একই চিহ্ন বিশিষ্ট হলে আকর্ষণ করবে, বিপরীত চিহ্ন বিশিষ্ট হলে বিকর্ষণ করবে। মানে আধান দুইটা কেমন, এটার প্রকৃতি কেমন, এটার উপরও কিন্তু নির্ভর করে আসলে ওই আকর্ষণ বলটা ক্রিয়া করে। একই হলে বিকর্ষণ, ভিন্ন হলে আকর্ষণ। তো বোঝাইতে পারলাম বিষয়টা। এরকম প্রশ্ন, তো দুটি চার্জের মাঝে কতখানি বল কাজ করে সেটা বের করেছিলেন কারা? মানে কতটুকু বল কাজ করতেছে, অর্থাৎ এফ, এফ এর মানটা কে নির্ণয় করছেন? এফ সমান যে হচ্ছে কি জি ইনটু Q1 Q2 ডিভাইডেড বাই আর স্কয়ার, এটা কে বের করছে? এই মধ্যবর্তী বলের মানটা কে নির্ণয় করছে? এটা নির্ণয় করছে হচ্ছে বিজ্ঞানী কুলম্ব। বিজ্ঞানী কুলম্ব। দুটি বিন্দু আধানের মধ্যবর্তী আকর্ষণ বলের মান ও আধান দ্বয়ের সম্পর্ক কি? মধ্যবর্তী বলের মান হচ্ছে এফ এবং আধান দ্বয়ের সম্পর্ক, আধান হচ্ছে Q1 Q2, এগুলোর মধ্যে সম্পর্ক হচ্ছে সমানুপাতিক। এদের মধ্যে সম্পর্কটা কি? বলের মান এবং Q1 Q2 যে আধান, এগুলোর মধ্যে সম্পর্কটা কি? সম্পর্ক হচ্ছে গুণফলের সমানুপাতিক, গুণফলের সমানুপাতিক। তো এই যে এই সূত্রটা দিয়ে আমি এখন আপনাদেরকে ম্যাথ করাই,
অনেক সময় যাবত একটু বেসিক আলোচনা করতেছি। তো এক কুলম্ব তার মানে কি, এক কুলম্ব মানে দুইটা চার্জ, অর্থাৎ Q1 হচ্ছে এক কুলম্ব, Q2 কি হবে এক কুলম্ব। কারণ এক কুলম্ব মানে দুইটা চার্জ পরস্পরকে 9 × 10⁶ নিউটন বলে আকর্ষণ করে। বলে আকর্ষণ মানে এফ এর মান হচ্ছে কত, 9 × 10⁶। এত নিউটন বলে কি করে, এরা পরস্পরকে আকর্ষণ করে। তাহলে Q1 এবং Q2 হচ্ছে 1 এবং 1, মানে দুইটা বল পরস্পরকে এফ বলে, এফ হচ্ছে 9 × 10⁶, এই বলে পরস্পরকে আকর্ষণ করে। তাহলে মধ্যবর্তী দূরত্ব কত, মানে আর এর মান কত, আর এর মান কত হবে। সেক্ষেত্রে আমরা সূত্রটা কি জানি, সূত্রটা জানি হচ্ছে এফ সমান হচ্ছে জি ইন্টু Q1 Q2 ডিভাইডেড বাই আর স্কয়ার। তাহলে এখানে এফ এর জায়গায় আপনারা 9 × 10⁶ দিতে পারেন, এখানে জি এর জায়গায় আপনি 9 × 10⁹ দিবেন। এটার মানে 1, এটার মানে 1, আর নিচে হচ্ছে আর, আর মানে কত, আর বের করতে হবে, আর স্কয়ার। তো আর যদি আমি এখানে আনি, আর এটা কিন্তু মানে এই দুটো স্থান বিনিময় করতে পারে, সেক্ষেত্রে 9 × 10⁹ ইন্টু উপরে আমাদের 1 হবে, আর নিচে হচ্ছে 9 × 10⁶ হবে। এরকম হইল। এবার এই 9 আর এই 9 কাটা যাবে, 10⁶ এর 10⁹ কে কাটলে এখানে 10⁻³ থাকবে, অর্থাৎ আর স্কয়ার হচ্ছে আমাদের 10⁻³ বা 1000 লিখতে পারি। তাহলে কোন মান আছে যেটাকে বড় করলে 1000 এর সমান হবে, এটা আপনি অবশ্যই কত দিবেন, 30, মানে 32 বা 33 সামথিং এরকম আশেপাশে কিন্তু হবে। 1000 এর বর্গমূল করলে কিন্তু আমাদের হয়ে যায়, কারণ আর মানে হবে কি, এ স্কয়ারের পাশে যায় রুট হবে, রুট আবার 1000। তো এটা করলে আমাদের কত আসে, 30 পয়েন্ট সামথিং এরকম দিয়ে রাখেন, এরকম আশেপাশে হবে। তো এটা কিন্তু করতে পারবেন। এখন এখানে মধ্যবর্তী বলের মান কিন্তু আমার এটা না দিয়ে অন্য আরেকটা কিছু দিতে পারে। এখানে যদি আমাদের 10⁹ যদি দেয়, তাহলে কিন্তু আমাদের আরো একটু সহজ হবে, এটার সাথে এটা সম্পূর্ণ কাটা যাবে, মানে আর স্কয়ার হবে 1। তাহলে আমাদের আর এর মান কত হবে, আর এর মান আমাদের 1, মানে মধ্যবর্তী দূরত্ব হবে আমাদের 1। তো এইভাবেও কিন্তু আমাদের 10⁹ দিতে পারে, 10⁻, এরকম বিভিন্ন কিছু দিতে পারে, দিয়ে আপনাকে মধ্যবর্তী দূরত্বটা বের করতে বলবে। আশা করা যায় যে এরকম ম্যাথ আপনারা করতে পারবেন। এবং মধ্যবর্তী দূরত্ব এত কি, এগুলা প্রত্যেকটা এসআই এককে কিন্তু দেওয়া আছে। তো এসআই একক আর এর এসআই একক হচ্ছে মিটার, ওই মিটার এককটা কিন্তু এখানে ব্যবহার করতে হবে। আচ্ছা, তড়িৎ ক্ষেত্র, ক্ষেত্র আচ্ছা তড়িৎ প্রাবল্য বা ক্ষেত্র, এই জিনিসটা আসলে কি, এটা তো এখনো বলি না। এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে কি আমাদের মানে যতটুকু জায়গা জুড়ে আসলে তড়িৎটা চলাচল করতেছে, যতটুকু জায়গা জুড়ে ওই তড়িতের কি প্রভাবটা বিদ্যমান, ওই তড়িতের যে প্রভাব যে পড়বে, এই প্রভাবটা যতটুকু জায়গা জুড়ে বিদ্যমান, ওই ক্ষেত্রটাকে বলা হয় তড়িৎ ক্ষেত্র বা প্রাবল্য। তো এটাকে আমাদের ই দ্বারা প্রকাশ করা হয়, এটাকে আমাদের কি দ্বারা প্রকাশ করা হয়, ই দ্বারা। এই ই হচ্ছে আমাদের কি, ই সমান হচ্ছে কে ইন্টু কিউ ভাগ আর স্কয়ার, কে ইন্টু কিউ ভাগ আর স্কয়ার। যেখানে কিউ হচ্ছে আমার একটা চার্জ, আর হচ্ছে কি মধ্যবর্তী দূরত্ব, এখানে দুইটা চার্জ হবে, দুইটা চার্জ হবে এখানে, এখানে ওনারা একটা চার্জ দিচ্ছে, যাই হোক। তো এরকম হতে পারে। তো আমরা একটু সম্পর্কটা এইভাবে মনে রাখবো যে প্রাবল্যের সাথে আমাদের কি হয়, বর্গের সমানুপাতিক হয়, চার্জের সাথে শুধু সমানুপাতিক হবে, আর কে হচ্ছে আমাদের একটা ধ্রুবক নির্দেশ করবে। আর প্রাবল্য জিনিসটা কি, সেই জিনিসটা তো বুঝাইলাম। তো আমাদের কিছু ম্যাথ আসতে পারে।
তাহলে আমাদের যে ধ্রুবকটা, এই ধ্রুবকটা আমরা এফ সমান কে ইন্টু কিউ ওয়ান কিউ টু ডিভাইড বাই আর স্কোয়ার, এটা আমরা শিখছি। এবং প্রাবল্যের ক্ষেত্রেও কি আসলে আমাদের ধ্রুবকটা সেম হবে না ভিন্ন হবে, এটা আমার একটু খেয়াল আসতেছে না। হ্যাঁ, সেম হবে। প্রাবল্যের ক্ষেত্রেও যে আমাদের ধ্রুবকটা, এই ধ্রুবকটাকে আমাদের কে দ্বারা প্রকাশ করা হয় অথবা জি দ্বারা প্রকাশ করা হয়। মানে আমাদের মধ্যবর্তী বলের কথা যদি বলি, সেক্ষেত্রে আমরা ওটাকে জি দ্বারা প্রকাশ করি। আর হচ্ছে প্রাবল্যের ক্ষেত্রে আমরা ওই ধ্রুবকটাকে কে দ্বারা প্রকাশ করি। মান কিন্তু সেম, 10 ইন্টু 10 টু দি পাওয়ার 9, 10 ইন্টু 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9। তো এখানে আপনাকে একটা প্রশ্ন করছে, এরকম প্রশ্ন, এই ম্যাথমেটিক্যাল টার্মগুলো একটু বুঝতে হবে। তো 5 কুলম্ব চার্জের জন্য 10 মিটার দূরে ইলেকট্রন ফিল্ড কত? একটা জায়গায় 5 কুলম্ব চার্জ আছে, এখান থেকে 10 মিটার দূরে একটা জায়গায় কি আছে, 5 কুলম্ব মানের একটা চার্জ আছে। ওই চার্জ থেকে 10 মিটার দূরে 10 মিটার দূরে ওই চার্জ মানে কতটুকু প্রভাব বিস্তার করবে, ওইখান থেকে 10 মিটার দূরে কতটুকু প্রভাব বিস্তার করবে, তার মানে কি এর মান বের করতে বলছে আপনাকে। দূরত্ব আর দিছে হচ্ছে কত, 10 মিটার, 10 মিটার দূরে। আচ্ছা, ভালো কথা বুঝলাম। এরপর কি দিছে, 5 কুলম্ব, মানে কিউ এর মান দিছে হচ্ছে 5 কুলম্ব। আপনি তো কে এর মান জানেন, 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9, এরকম একটা একক আছে, যাই হোক এটা মনে রাখবেন। এবার কিউ মানে কি, কিউ মানে হচ্ছে কে ইন্টু কিউ ডিভাইডেড বাই আর স্কোয়ার। সূত্র বসায় দিলে এসে করবে 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 ইন্টু হচ্ছে 5 ডিভাইডেড বাই 10 কি স্কোয়ার করা মানে 100। 100 কে আবার লেখা যায় 10 এ স্কোয়ার মানে 2। এটা কাটলে আমাদের কত হবে, 10 টু দি পাওয়ার 7। তাহলে লেখা যায় 5 নং 45, 45 ইন্টু 10 টু দি পাওয়ার 7, এটাও লেখা যায়। আর অপশনে মনে হয় যেটা লিখছে 4.5 ইন্টু 10 টু দি পাওয়ার 8, এটাও লেখা যায়। হ্যাঁ, এত এই যে প্রাবল্য, এই প্রাবল্য একক হচ্ছে নিউটন পার কুলম্ব। নিউটন পার কুলম্ব লেখা যায় অথবা ভোল্ট পার মিটার লেখা যায়। নিউটন পার কুলম্ব অথবা ভোল্ট পার মিটার, এই দুইটা একক হয় এই প্রাবল্যের। তো এই জিনিসগুলো আসলে নিচের কোনটি কোন প্রকার তড়িৎ তীব্রতা, তড়িৎ তীব্রতা বা তড়িৎ প্রাবল্য। তীব্রতা মানে হচ্ছে প্রাবল্য, অর্থাৎ যতটুকু জায়গা জুড়ে ওই তড়িৎটার প্রভাব বিদ্যমান, তড়িৎ যে যতটুকু জায়গা জুড়ে ওই এটার প্রভাব বিদ্যমান, ওটাকে বলা হয় তড়িৎ প্রাবল্য বা তড়িৎ বিভব। এই যে তড়িৎ প্রাবল্য বা তড়িৎ বিভব, এটা কোন ধরনের রাশি, এটা কি আপনার স্কেলার রাশি না ভেক্টর রাশি, এটা হচ্ছে আমাদের অবশ্যই মনে রাখবেন। তড়িৎ প্রাবল্য, এই তড়িৎ প্রাবল্য হচ্ছে একটা ভেক্টর রাশি। তড়িৎ প্রাবল্য হচ্ছে কোন ধরনের রাশি, ভেক্টর রাশি। তো মোটামুটি এই 10ম অধ্যায় থেকে যে ইনফরমেশন গুলো আপনাদেরকে দেওয়ার ট্রাই করছি এবং কিছু ম্যাথ আপনাদেরকে আমি সলভ করে দিছি। তো এই ম্যাথ গুলো ইনশাআল্লাহ আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন এবং এককগুলা পড়লে আপনারা 10ম অধ্যায় ইনশাআল্লাহ পারবেন। এগুলা থেকে বারবার আসে, আমি যে বেসিক গুলো দেখাইছি এগুলোর মধ্যে থেকেই বারবার প্রশ্ন আসতেছে। এবার একটু প্রথম অধ্যায় নিয়ে একটু আলোচনা করি। প্রথম অধ্যায়ে আপনাদের আমি কিছু ছক দিব, এই ছকটা আসলে বোর্ডে লেখা এতটা সম্ভব না। তো বিগত বছরগুলোতে আসলে এই কয়েকটা ছক থেকে প্রশ্ন আসছে। ছকের মধ্যে হচ্ছে এই প্রথম অধ্যায় আমি বলছিলাম যে লাস্টের দিকে আমি একটু আলোচনা করে দিব। তো এই প্রথম অধ্যায়টা আপনাদের আসলে একটু পেজ নম্বরটা আপনারা একটু খেয়াল করবেন, একদম বোর্ড বই। এই যে এই বইটার কথা বলি আমি, এই বইটা আপনারা একটু বের করবেন। এই বইটা বের করে আপনারা একটু পেজ নম্বরটা দেখবেন যে একটা পেজের মধ্যে আপনার 7টা মৌলিক রাশি দেওয়া আছে। তো আসলে এই অধ্যায়টা থেকে আপনি কি কি পড়বেন, এই অধ্যায় থেকে হচ্ছে আপনার প্রথম যে জিনিসটা পড়তে হবে যে এই বেসিক গুলা,
যে মৌলিক রাশি আসলে জিনিসটা কি। মৌলিক রাশি হচ্ছে যে রাশিটা অন্য কোনো রাশির উপর নির্ভরশীল না, বরং অন্যান্য রাশি এই রাশিগুলোর উপর নির্ভরশীল। তাহলে মৌলিক রাশি কি কি, এই যে দেখেন এখানে লেখা আছে দৈর্ঘ্য, ভর, সময়, বৈদ্যুতিক প্রবাহ, তাপমাত্রা, পদার্থের পরিমাণ হচ্ছে দীপন তীব্রতা। এই যে ছকটা, এই ছকটা কিন্তু আপনারা বইয়ের 13 অথবা 14 নম্বর পেজ, আমরা যখন পড়ছি তখন আমাদের এটা 13 নম্বর পেজে ছিল। এখন দেখতেছি 2026 সালের বইটা, এটার মধ্যে হচ্ছে কি দেওয়া 14 নম্বর পেজে এটা দেওয়া। তো মৌলিক রাশি হচ্ছে 7টা, এবং কোনটার একক কি, আর যে এককগুলা, এই এককগুলা দেওয়া আছে এসআই একক, মানে ইন্টারন্যাশনাল সিস্টেম, আন্তর্জাতিক পদ্ধতিতে যে এককগুলা, সেই এককগুলা দেওয়া আছে। যেমন দূরত্বের একক কিন্তু আমাদের মিটার দেওয়া আছে এখানে। মিটার না হয়ে আপনার কিলোগ্রাম, মিটার না হয়ে কিন্তু সেন্টিমিটার হতে পারতো, মিলিমিটার হতে পারতো, বা এরকম বিভিন্ন কিছু হতে পারতো, মাইল হতে পারতো, কিলোমিটার কিলোমিটার হতে পারতো, যাই হোক মানে বিভিন্ন কিছু কিন্তু আসলে একটা দূরত্বের একক হতে পারে। আবার সময়, সময়ের একক আমার সেকেন্ড হইতে, সেকেন্ড দেওয়া আছে, সেকেন্ড না হয়ে কিন্তু মিনিট হতে পারে, ঘন্টাও হতে পারে, তো বিভিন্ন একক কিন্তু হতে পারে। কিন্তু যেগুলা একক দেওয়া আছে, কোন এককগুলা দেওয়া আছে এখানে, যেগুলা হচ্ছে আমাদের মৌলিক একক বা এসআই একক যেগুলা। তো নিচের কোনটি মৌলিক একক বলা যদি হয়, সেক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই একটু খেয়াল করবেন। তো এই ছকটা আপনারা পড়বেন। এর পরবর্তী পেজে হচ্ছে আপনার অনেক বড় থেকে অনেক ছোট দূরত্ব, ভর, সময়। যেমন নিকটতম গ্যালাক্সির ভর আর দূরত্বটা কত, আমাদের পৃথিবী থেকে সব একদম নিকটবর্তী, একদম সব থেকে কাছে যে গ্যালাক্সিটা, সেই গ্যালাক্সিটার দূরত্বটা কতটুকু পৃথিবী থেকে। এরকম নিকটতম নক্ষত্রের দূরত্বটা কত, সৌরজগতের ব্যাসার্ধ কত মিটার, এরকম। তারপরে যে কিছু ভর দেওয়া আছে, যে আমাদের গ্যালাক্সি, আমাদের যে গ্যালাক্সিটা মিল্কি ও গ্যালাক্সি, এই গ্যালাক্সির ভর কত, এটা কত কেজি, এটা কিন্তু আমাদের দেওয়া আছে। তো এই বিষয়গুলো আপনারা একটু মুখস্থ করতে পারেন। এরপর এখানে আলোর বেগ, দেখেন এটা আপনাদেরকে আমি একটু লেখা দিই। আলোর বেগ, আলোর বেগ আপনার এখানে দেওয়া আছে হচ্ছে কি 2.99792458। পরবর্তী পেজ যে কয়েকটা ছক আছে এগুলো আমি বলতেছি, এগুলা থেকে আপনাদের প্রশ্ন আসবে। তো আলোর বেগ সি দ্বারা প্রকাশ করা হয়, এটা মনে রাখবেন। সি মানে হচ্ছে কি 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এটা আমাদের এত মিটার পার সেকেন্ড, মানে প্রতি সেকেন্ডে 3 × 10⁸ মিটার। প্রতি সেকেন্ডে 3 × 10⁸ মিটার দূরত্ব সে কি করে, অতিক্রম করে। এটা আলো, আলো প্রতি সেকেন্ডে এতটুকু দূরত্ব অতিক্রম করবে। এরপর হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, প্লাঙ্কের ধ্রুবক যেটাকে আমাদের এইচ দ্বারা প্রকাশ করা হয়, এইচ দ্বারা যেটাকে প্রকাশ করা হয়, এটা হচ্ছে 6.626 × 10⁻34 জুল সেকেন্ড। এইভাবে আপনারা এখানে যে ধ্রুবকগুলো এইভাবে দেওয়া আছে, আপনারা এইভাবে মুখস্থ করবেন। 625 বা 626 ওটা কাছাকাছি মান, এটা আসলে কেউ ভুল করবেন না। ইলেকট্রনের চার্জ 1.67602। ইলেকট্রনের চার্জ, চার্জ চার্জ মানে কি, কুলম্ব, কুলম্ব চার্জ মানে কিউ দ্বারা প্রকাশ করা হবে এটা। তো এখানে কি দ্বারা প্রকাশ করছে, এখানে ই দ্বারা প্রকাশ করছে। ইলেকট্রনের চার্জকে ই থেকে কিন্তু ইলেকট্রন, তো ই দ্বারা এখানে প্রকাশ করছে, এটা করলো। এটা হচ্ছে 1.602 ইন্টু কত দিচ্ছে এখানে, -19। আর ইলেকট্রন চার্জ, চার্জ যেহেতু এটা, চার্জের একক কি হবে, কুলম্ব, সি দ্বারা প্রকাশ করা হবে। তো এই বিষয়টা আপনারা একটু মুখস্থ রাখবেন। তো আসলে এখানে যে কয়েকটা জিনিস দেওয়া আছে, এই কয়েকটা ধ্রুবক যে এখানে দেওয়া আছে, এর মধ্যে এই 3টা ধ্রুবকই আমার মনে হয় যে একটু বেশি ইম্পর্টেন্ট। তাছাড়া বোলসম্যান ধ্রুবক, অ্যাভোগাড্রো, এগুলো আপনার অতটা ইম্পর্টেন্ট না। তবে আপনারা অ্যাভোগাড্রোর নাম্বারটা মুখস্থ রাখতে পারেন। অ্যাভোগাড্রো, নাম্বার অফ অ্যাভোগাড্রো, এন এ দ্বারা প্রকাশ করা হয়। এটা হচ্ছে 6.023 023 ইন্টু 10⁻23। এটা ওই রকম কোন একক আছে। পার্টিকলস পার মোল, পার্টিকলস পার মোল দ্বারা প্রকাশ করা হয়। তো এটা আপনারা মনে রাখতে পারেন, মানে প্রতি এক মোলে, প্রতি মোলে এত পার্টিকল কি থাকবে, অণু থাকবে। এটা আপনারা রসায়নের 6ষ্ঠ অধ্যায় ভাবে কিন্তু পাইছেন।
তো এই যে কয়েকটা ধ্রুবক, এই ধ্রুবকগুলো আপনারা একটু মনে রাখবেন। এরপরে হচ্ছে খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে গুণিতক এবং উপসর্গ। গুণিতক এবং উপসর্গ। ডেকা মানে কত? ডি এ দ্বারা প্রকাশ করা হয় 10⁻1। ডেকা হেক্টো কিলো মেগা গিগা টেরা পেটা এক্সা ডেসি সেন্টি মিলি মাইক্রো ন্যানো পিকো ফ্যামটো একো। এই যে বিষয়গুলা, এগুলো আপনারা মুখস্থ করবেন। যে একো মানে কি? এক পেটা মিটার, এগুলো কিন্তু মিটার এককে সব। তাহলে এক পেকা মিটার মানে কি হবে? প্রশ্ন আসতে পারলো। এক পেকা মিটার মানে এক 1 PM, এটা আসলো। পিএম মানে কি? আমরা কি বলবো যে দুপুর 1 PM মানে এখন দুপুর 1টা বাজে, এটা এখন দুপুর 1টা বাজে, এটা 1 PM না, এটা হচ্ছে 1 পিকোমিটার। 1 পিকোমিটার। পিকো মানে কত? 10⁻15 মানে হচ্ছে 10⁻15 মিটার। 1 পিকোমিটার এটাকে বলা হয় 10⁻15 মিটার। এই যে 1 AM, 1 AM, তাহলে এটা কি হবে? 1 AM মানে রাত 1টা, তা তো হবে না। এটা হচ্ছে অ্যাটোমিটার, এটাকে বলা হয় অ্যাটো। এ বলতে এখানে অ্যাটো, এম তে হচ্ছে মিটার, অ্যাটোমিটার। অ্যাটোমিটার মানে কি হবে? অ্যাটোমিটার মানে হচ্ছে 10⁻18। এক অ্যাটোমিটার মানে হচ্ছে 10⁻18 মিটার। তো এই প্রশ্নগুলো কিন্তু আমাদের আসে যে 1 পিকোমিটার মানে কি? 1 পিকোমিটার মানে 10⁻12। 1 ন্যানোমিটার মানে 10⁻9 মিটার। তারপরে হচ্ছে 1 টেরামিটার মানে 10⁻12। 1 হেক্টোমিটার 10⁻2। তো এরকম প্রশ্নগুলো কিন্তু আমাদের যে কোনো সময় আসতে পারে। এরপর হচ্ছে আমাদের এগুলা জানার পর কিছু তত্ত্ব আছে, এই তত্ত্ব সম্পর্কে আমাদের একটু আইডিয়া নিতে হবে। আমি যে বিষয়গুলো বলতেছি, এই বিষয়গুলো যদি আপনারা একটু মাথায় মানে রাখতে পারেন, এগুলো যদি মুখস্থ করতে পারেন, তাহলে আমাদের কিছু তত্ত্ব আছে, এগুলো আমরা একটু ধারণা নিব। তো এই বিষয়গুলো মনে রাখলে আমাদের প্রথম অধ্যায় থেকে যে এমসিকিউ গুলো আসতে পারে, সেই এমসিকিউ গুলো আমরা একটু পারবো। যেমন আলোক তত্ত্ব কে প্রদান করেন? প্রশ্ন আসলো। বিভিন্ন তত্ত্ব আছে। তত্ত্ব আমাদের কয়টা? তত্ত্ব কিন্তু আমাদের অনেকগুলো আছে। এই তত্ত্ব, তত্ত্ব হচ্ছে আমাদের কি? আলোক তত্ত্ব, চুম্বক তত্ত্ব, আলোর তরঙ্গ তত্ত্ব, সৌরকেন্দ্রিক তত্ত্ব, কোয়ান্টাম তত্ত্ব, আপেক্ষিক তত্ত্ব, নিউক্লিয় তত্ত্ব, বোস আইনস্টাইন সংখ্যায়ন তত্ত্ব। এই যে 8টা তত্ত্ব আছে, কোন তত্ত্ব কে প্রদান করছে, কোন তত্ত্ব কে প্রদান করছে, এটা আমাদের মুখস্থ করতে হবে। আলোক তত্ত্বকে প্রকাশ করছে, এটা হচ্ছে ইবনে আল হায়াম এবং আল হাজেন। চুম্বক তত্ত্ব হচ্ছে ডাক্তার গিলবার্গ। যাই হোক, এখানে আপনারা গাইডের শুরুর দিকে পাবেন, যাদের গাইড আছে, গাইড আপনারা শুরুর দিকে পাবেন। এটা আসলে বইয়ে ওইভাবে গুছিয়ে দেওয়া নাই, তবে আসলে বই আমি অতটা অনেক আগে পড়ছি, এখন অতটা মনেও নাই। তো আপনারা গাইডে পাবেন, আশা করি গাইডে এই তত্ত্বগুলা পাবেন। এর সাথে হচ্ছে আপনারা চাইলে যে বইয়ের প্রথম দিকের যে এমসিকিউ বিভিন্ন বিজ্ঞানীর জন্মসাল বা তারা কি কি প্রদান করছে, এই বিষয়গুলো কিন্তু এই মানে সব যেখান থেকে শুরু হয়েছে এর আগে কিন্তু কিছু জিনিস আছে এরকম, তো ওইখানে আপনারা পাইতে পারেন। তো এই বিষয়গুলো আপনারা একটু মনে রাখবেন। তো এর এই যে এই সকল বিষয়গুলো পড়ার পর এরপর হচ্ছে আরো 2টা জিনিস এখনো বাকি আছে। এই 2টা জিনিস আপনাদের পড়তে হবে। কি সেই 2টা জিনিস? একটা হচ্ছে আমাদের যে স্কেলার রাশি বা ভেক্টর রাশি, এটা আমাদের প্রশ্ন আসে। তো স্কেলার রাশি হচ্ছে আমাদের সর্বমোট 14টা। এই 14টা স্কেলার, 14টা হচ্ছে ভেক্টর রাশি। যেমন হচ্ছে সান্দ্রতা গুণাঙ্ক আছে, ত্বরণ আছে, বেগ আছে, এরপর হচ্ছে ভরবেগ, এরপর হচ্ছে আমার কি, যাই হোক, এভারেজ আমাদের 14টা রাশি আছে। এই 14টা রাশি আমাদের মনে রাখতে হবে। এই 14টা রাশি ব্যতীত আর বাকি যাই আসুক ওগুলা স্কেলার রাশি। যেমন ত্বরণ একটা কি রাশি? ভেক্টর রাশি। মন্দন ভেক্টর রাশি। বেগ একটা ভেক্টর রাশি, কিন্তু দ্রুতি হচ্ছে একটা স্কেলার রাশি। সময় একটা স্কেলার রাশি, দূরত্ব একটা স্কেলার রাশি। তো এই বিষয়গুলো আমরা কিন্তু মোটামুটি অনেকগুলাই বললাম। তো যেগুলো আসলে স্কেলার রাশি, যেমন তাপ, তাপ একটা কি রাশি? তাপ একটা স্কেলার রাশি, চাপ একটা স্কেলার রাশি। যাই হোক, এভারেজ আপনারা একটু খেয়াল করবেন।
আপনারা দেখবেন যে আসলে কোনটা স্কেলার রাশি আর কোনটা ভেক্টর রাশি, এই জিনিসটা আপনারা একটু মনে রাখবেন। আর লাস্ট হচ্ছে এই অধ্যায়ে 4টা সূত্র আছে, এই 4টা সূত্র দিয়ে আপনাদের অনেক সময় ম্যাথ আসতে পারে। এই 4টা সূত্র কি কি? যেমন ভিসি ইকুয়াল হচ্ছে এস ডিভাইডেড বাই এন। 4টা সূত্র আমি একটু লিখি। প্রথম অধ্যায়টা আপনাদেরকে আমি বুঝিয়ে দিলাম। তো এই যে সবগুলো দিতেছি, এই অধ্যায় থেকে শুধু এমসিকিউ আসবে, বেশ কিছু আসার সম্ভাবনা নেই। তো এটা আসতে পারে। এরপর হচ্ছে এল ইকুয়াল এম প্লাস ভি ইন্টু ভিসি, এম প্লাস ভি ইন্টু ভিসি। এরপর হচ্ছে এল সি ইকুয়াল পি ডিভাইডেড বাই এন। এরপর হচ্ছে ডি ইকুয়াল এল প্লাস সি ইন্টু এল সি। এই 4টা সূত্র আছে। এই যে এই প্যারামিটার গুলা, যেমন এখানে আপনাকে বলতে পারে যেখানে আছে এস, এস দ্বারা কি নির্দেশ করে? এস মানে হচ্ছে প্রধান স্কেলের ক্ষুদ্রতম ঘরের মান, ক্ষুদ্রতম এক ঘরের মান। এন হচ্ছে আপনার ভার্নিয়ার স্কেলের মোট ভাগ সংখ্যা, ভিসি হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক, এল হচ্ছে বস্তুর দৈর্ঘ্য, এম হচ্ছে প্রধান স্কেল পাঠ, ভি হচ্ছে ভার্নিয়ার সমাপতন। এরপর হচ্ছে আপনার পি হচ্ছে পি হচ্ছে পিচ, এন হচ্ছে কি বৃত্তাকার স্কেলের মোট ভাগ সংখ্যা, এল সি হচ্ছে লঘিষ্ঠ গণন, ডি হচ্ছে ব্যাস, এবং এল হচ্ছে রৈখিক স্কেল পার্ট, সি হচ্ছে বৃত্তাকার স্কেলের ভাগ। তো বুঝতেই পারলেন যে এখানে যে প্যারামিটার গুলো এগুলা আপনাকে সরাসরি প্রশ্নের মধ্যে দিবে। যেমন আপনাদেরকে আমি একটা ম্যাথ দেখাই, একটি স্ক্রু গজ দ্বারা একটি তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল নির্ণয় করার সময় এর ব্যাস কত পাইছে? ব্যাস হচ্ছে ব্যাস ডি পাইছে হচ্ছে 8 মিলিমিটার। তো আপনাদের অনেক ম্যাথ করতে হবে, এই সূত্রগুলো দিয়ে ম্যাথ করতে হবে। আচ্ছা, মিলিমিটার দেওয়া আছে, মিলিমিটারকে মিটারে নেওয়ার জন্য 10⁻³ দ্বারা গুণ করতে হয়, এত মিটার। আচ্ছা, বলছে ক্ষেত্রফল কত? তারের প্রস্থ, স্ক্রু গজ দ্বারা একটি তারের প্রস্থচ্ছেদের যে ক্ষেত্রফল, এই ক্ষেত্রফল নির্ণয় করার ফর্মুলা হচ্ছে 1/4 পাই ডি স্কয়ার, 1/4 পাই ডি স্কয়ার। তাহলে এখানে ডির মান কত? যে 8 × 10⁻³ এটা বসাবেন, ইন্টু 3.1416 ইন্টু হচ্ছে 8 × 10⁻³ এটার পাওয়ার কি স্কয়ার। এটা করলে আপনার মান আসবে, এটা ক্যালকুলেটরে ইনপুট দিলে আসে হচ্ছে 5.02 × 10⁻5, 5.02 × 10⁻5। তো এমসিকিউ গুলো আপনারা যখন দেখবেন তখন এই সমস্ত ম্যাথ বা বিশেষ করে এই 4টা সূত্র দিয়ে আমাদের বেশ অনেক ম্যাথ কিন্তু এমসিকিউতে আসে। তো এই বিষয়গুলো যদি আপনারা দেখেন তাহলে আপনার এই সম্পূর্ণ ফিজিক্স শেষ আজকে। কারণ 2টা অধ্যায় বাকি ছিল, অনেকেই আসলে একটু ব্যাখ্যা সহকারে আসলে আলোচনা করার ট্রাই করছি। তো আমরা আগামী সপ্তাহে অথবা এর পরবর্তী সপ্তাহ থেকে, যে সপ্তাহে শুরু করব, এক সপ্তাহে মানে আমরা কি করব, ওই সপ্তাহ থেকে আমরা ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ এবং জেনারেল ম্যাথ সৃজনশীল শুরু করব। এবং আমাদের এমসিকিউ এর মতো হবে না, এগুলা হচ্ছে আমাদের আর একটু অন্যরকম হবে। সৃজনশীলগুলা একদিন পর পর, আজকে যদি ফিজিক্স দেই, কালকে পরের দিন হচ্ছে আমরা কেমিস্ট্রি দিব, আর 2 দিন পর হচ্ছে বায়োলজি না হায়ার ম্যাথ দিলাম, আবার 2 দিন পর হচ্ছে জেনারেল ম্যাথ, আবার যখন 4টা সাবজেক্ট হয়ে গেল আবার হচ্ছে আমরা রিপিট করব। এভাবে আমরা একদিন পর পর ক্লাস দেওয়ার ট্রাই করব। তো সে পর্যন্ত সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।